কারাগারের সেই অন্ধকার সেলে ৩৩২ নম্বর কয়েদি বলেছিল রাত হলে এই দেওয়াল নিঃশ্বাস নেয়। আর সেই রাতেই পাহারাদার দেখল সেলের ভেতর থেকে কেউ দরজায় আঙুল দিয়ে লিখছে, কিন্তু ভেতরে আলো নেই। ৩৩২ নম্বর মেঝেতে অজ্ঞান। আর ভারতের সেই বিলের পাশ দিয়ে যে মহিলা একা যাচ্ছিলেন, তিনি শুনলেন একটি শিশুর কান্না। এগিয়ে গেলেন জলের দিকে, আর তারপর তার আর পুনঃ হুঁশ রইল না। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৪৬-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই অশরীরীর সেই পরিচিত আঁধার নেমে আসে, সেই আঁধার যেখানে যুক্তি থেমে যায়, বিজ্ঞান মাথা নত করে, আর অদেখা জগতের দরজা একটু একটু করে খুলতে শুরু করে। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা ভার জমে যাবে, যা সহজে সরবে না। প্রথম ঘটনাটি ভারতের একটি কারাগারকে ঘিরে, যেখানে ৩৩২ নম্বর কয়েদিকে কেন্দ্র করে একের পর এক ঘটতে শুরু করে এমন সব ঘটনা যা কারাগারের পাহারাদার থেকে শুরু করে জেলার পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেননি। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের এক প্রত্যন্ত এলাকার একটি বিলকে ঘিরে, যেখানে শিশুর কান্নার শব্দ মানুষকে টেনে নিয়ে যায় জলের দিকে, আর সেখান থেকে ফেরার পথ সবসময় খোলা থাকে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৪৬-এর প্রথম ঘটনা, মণিপুরের সেই কারাগারের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবাশিস রায়চৌধুরী। দেবাশিস উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল শহরের বাসিন্দা। বয়স তার ৪১। পেশায় তিনি একটি স্থানীয় বাংলা দৈনিক পত্রিকার সাংবাদিক। দীর্ঘ ১৫ বছর ধরে মণিপুরের বিভিন্ন প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বিষয়ক ঘটনা কভার করেছেন তিনি। কিন্তু এই ঘটনাটি তিনি প্রকাশ করতে পারেননি কোনো পত্রিকায়, কারণ এটি প্রকাশ হলে সেই কারাগারের বেশ কয়েকজন কর্মকর্তার চাকরি যেত, আর দেবাশিসের নিজের নিরাপত্তাও হুমকিতে পড়ত। তাই এতদিন এই ঘটনা বুকের ভেতরে চাপা রেখেছিলেন। এখন সেই কারাগারটি সংস্কারের জন্য অনেকটাই বদলে গেছে, আর যাদের বিষয়ে বলা হবে তারাও এখন আর সেখানে নেই। তাই দেবাশিস সাহস করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন এই ঘটনা। অসংখ্য ধন্যবাদ দেবাশিসকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দেবাশিসের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি রাতের পর রাত আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাংবাদিকতা জীবনে অনেক ভয়ঙ্কর জায়গায় গেছি। দাঙ্গার মাঝখানে দাঁড়িয়েছি, উগ্রপন্থীদের অপারেশনের পরে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢুকেছি, বন্যায় ভেসে যাওয়া গ্রামে রাত কাটিয়েছি। কিন্তু মণিপুরের সেই কারাগারে যা দেখেছি, যা শুনেছি, যা অনুভব করেছি, তার তুলনায় বাকি সব কিছু যেন ম্লান হয়ে যায়। ঘটনাটা শুরু হয়েছিল ২০২৩-এর শেষের দিকে, অক্টোবর মাসে। মণিপুরের একটি জেলা কারাগার, নাম বলবো না কারণ এখনও সেই কারাগারে মানুষ আছে, আর কিছু মানুষ আছে যারা চায় না এই কথা বাইরে আসুক। তবে এইটুকু বলবো, কারাগারটি ইম্ফল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি ছোট শহরতলিতে। পুরনো একটি কারাগার, নির্মাণ হয়েছিল ব্রিটিশ আমলে, সেই ৫০-এর দশকে। কংক্রিটের মোটা দেওয়াল, সরু জানালা, লম্বা করিডোর। দেখলেই মনে হয় এই দেওয়ালগুলো অনেক কিছু দেখেছে, অনেক কথা শুনেছে, অনেক যন্ত্রণা শুষে নিয়েছে। কারাগারে আমার পরিচিত একজন সিনিয়র কারারক্ষী ছিলেন, হরিপ্রসাদ শর্মা। বয়স ৫০-এর কাছাকাছি। দীর্ঘ ২৫ বছর কারাগারে কাজ করেছেন। শান্ত মানুষ, কথা কম বলেন, কিন্তু যা বলেন তা সত্য বলেন। ২০১৯ সালে একটি বিশেষ ঘটনার রিপোর্ট করতে গিয়ে তার সাথে পরিচয় হয়েছিল আমার। তারপর থেকে মাঝে মাঝে যোগাযোগ রাখতাম। সেই অক্টোবরে হরিপ্রসাদ আমাকে ফোন করলেন সন্ধ্যার পরে। বললেন, দেবাশিসবাবু, একটু দেখা করতে পারবেন? কণ্ঠে একটা অদ্ভুত ভার, যা আগে কখনো শুনিনি। পরের দিন দেখা করলাম ইম্ফলের একটি চায়ের দোকানে। হরিপ্রসাদ এলেন, কিন্তু যে মানুষটাকে আমি চিনতাম, সেই শান্ত সংযত মানুষটা যেন নেই। চোখের নিচে গভীর কালো দাগ, চুল এলোমেলো, হাত সামান্য কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে হরিদা?
তিনি চারদিকে একবার তাকালেন, তারপর আস্তে করে বললেন, ৩৩২ নম্বর কয়েদি নিয়ে কারাগারে একটা বড় সমস্যা হচ্ছে, কিন্তু কেউ বলতে পারছে না, কারণ বললে ওপর থেকে চাপ আসবে। আমি আপনাকে বলবো, কিন্তু আপনি এখনই ছাপাতে পারবেন না। আমি বললাম, ঠিক আছে, আপাতত শুধু শুনি। হরিপ্রসাদ বলতে শুরু করলেন, কারাগারে ৩৩২ নম্বর কয়েদির আসল নাম আমি জেনেছিলাম, কিন্তু সেটা বলবো না, কারণ আইনি জটিলতা আছে। তাকে শুধু ৩৩২ বলেই বলছি। তার বয়স ছিল ৩২। মণিপুরের একটি প্রত্যন্ত গ্রামের মানুষ, ধরা পড়েছিল একটি হত্যার মামলায়। একটি পারিবারিক সম্পত্তির বিরোধ থেকে উদ্ভূত হত্যা। মামলা তখনও চলছিল, বিচার শেষ হয়নি। সে বিচারাধীন কয়েদি হিসেবে ছিল। সে এসেছিল সেই বছরের অগাস্টে। এলো, আর কারাগারে যেন একটা পরিবর্তন এলো, ধীরে ধীরে। প্রথমে কেউ বুঝতে পারেনি। ৩৩২কে রাখা হয়েছিল কারাগারের ২ নম্বর ব্লকে। এই ব্লকটি কারাগারের পুরনো অংশ, ১৯৫০-এর দশকের নির্মাণ। মোটা পাথরের দেওয়াল, উপরে সরু ঝরকার মতো জানালা। কৃত্রিম আলো সারাক্ষণ জ্বলে, কারণ প্রাকৃতিক আলো প্রায় আসে না। ৩৩২ প্রথম দিন থেকেই একটু আলাদা ছিল। অন্য কয়েদিদের সাথে কথা বলতো না, খাওয়ার নিত, কিন্তু বেশিক্ষণ ধরে খেত না। সেলের কোণে বসে চুপ করে থাকত। হরিপ্রসাদ বললেন, প্রথমে ভেবেছিলেন নতুন পরিবেশে অভ্যস্ত হতে সময় লাগছে, কিন্তু সপ্তাহ ২ পরে একটি অদ্ভুত ঘটনা হলো। সেই রাতে কারাগারের রাতের পাহারায় ছিলেন হরিপ্রসাদ নিজে এবং তার সহযোগী বাবলু সিং। রাত তখন ১২টার কিছু পরে। কারাগার শান্ত, কয়েদিরা ঘুমাচ্ছে। বাবলু হঠাৎ হরিপ্রসাদের হাত টান দিল, ফিসফিস করে বলল, হরিদা, শুনছেন? হরিপ্রসাদ থামলেন, কান খাড়া করলেন। ২ নম্বর ব্লকের দিক থেকে একটা শব্দ আসছে, নিচু ভারী একটা ঘুনঘুন, কিন্তু কোনো কথার ভাষায় নয়, যেন কেউ একটানা কিছু আওড়াচ্ছে, কিন্তু স্বাভাবিক মানুষের মুখের ভাষা নয় সেটা। হরিপ্রসাদ এগিয়ে গেলেন, করিডর ধরে ২ নম্বর ব্লকের দিকে। ৩৩২ নম্বরের সেলের কাছে পৌঁছতেই শব্দটা আরও স্পষ্ট হলো। সেলের ভেতর থেকে আসছে, কিন্তু শুধু শব্দ নয়। সেলের দরজার সরু ফাঁক দিয়ে তাকিয়ে হরিপ্রসাদ দেখলেন ৩৩২ নম্বর সেলের কোণে বসে আছে, পিঠ দরজার দিকে, মুখ দেওয়ালের দিকে। সে কিছু বলছে, কিন্তু কাকে বলছে? সেলে সে একা। হরিপ্রসাদ দরজায় টোকা দিলেন। ৩৩২ একটু চমকালো, ঘুরল, মুখ দেখা গেল। সেই মুখ দেখে হরিপ্রসাদের বুকে একটা ধাক্কা লাগলো। পরে আমাকে বলেছিলেন, সে মুখ ছিল স্বাভাবিক, কিন্তু চোখ দুটো স্বাভাবিক নয়। দৃষ্টিটা একটু বেশি নিচে, যেন মেঝেতে কিছু দেখছে, আর সেই মেঝেতে কিছু নেই, শুধু কংক্রিটের মেঝে। হরিপ্রসাদ জিজ্ঞেস করলেন, কি হচ্ছে? কথা বলছিলে কার সাথে? ৩৩২ স্বাভাবিক গলায় বলল, কারো সাথে না। তাহলে ওই শব্দ কিসের? ৩৩২ একটু হাসল, বলল, রাত হলে এই দেওয়াল নিঃশ্বাস নেয় হরিদা, আমি শুনছিলাম। হরিপ্রসাদ আর কথা বাড়ালেন না, কিন্তু সেই রাতে ঘুম আর আসেনি তার। পরের কয়েক সপ্তাহে আরও বেশ কিছু ঘটনা ঘটল, একে একে বলছি। ৩৩২ আসার ৩ সপ্তাহের মাথায় ২ নম্বর ব্লকের আরেক কয়েদি, বছর ৫০-এর একজন, গুরুতর অসুস্থ না হওয়া সত্ত্বেও একদিন সকালে উঠতে পারল না। তার সেলমেট দেখল সে শুয়ে আছে, শ্বাস চলছে, কিন্তু জাগানো যাচ্ছে না। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, বললেন কোনো শারীরিক কারণ খুঁজে পাচ্ছেন না। সেদিনটা পুরো শুয়ে রইল ঘোরের মধ্যে। সন্ধ্যের দিকে উঠল, কিন্তু জিজ্ঞেস করলে বলল, কিছু মনে নেই। সারাটা দিন সে কোথায় ছিল, কি দেখেছিল, কিছুই মনে নেই। ডাক্তার বললেন হয়তো ঘুমের সমস্যা, হয়তো অবসাদ। কিন্তু ওই কয়েদি পরে হরিপ্রসাদকে একদিন ফিসফিস করে বলেছিল, হরিদা, ওই ছেলেটা সারা রাত কি করে জানেন? আমি ঘুম থেকে উঠে দেখি সে দাঁড়িয়ে আছে, দেওয়ালের দিকে মুখ করে, কপাল দেওয়ালে লাগানো, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। আমি ভয়ে আর উঠিনি। এই কথাটা হরিপ্রসাদের মাথায় গেঁথে গেল। ২ নম্বর ব্লকে আরও ৩ সপ্তাহ পরে আরেকটি ঘটনা হলো। রাতের পাহারায় ছিলেন সুরেন্দ্র নামে একজন তরুণ কারারক্ষী, বয়স মাত্র ২৭। কারাগারে যোগ দিয়েছিলেন আগের বছর। সাহসী ছেলে, একটু বেশি সাহসী বললেও ভুল হবে না। সে নিজেই বলতো, ভূতে আমি বিশ্বাস করি না। সেই রাতে রাতানুমানিক ২টোর দিকে সুরেন্দ্র করিডরে পায়চারা করছিলেন। হঠাৎ ৩৩২ নম্বরের সেলের দরজায় একটা শব্দ হলো, ধাতব শব্দ, যেন দরজায় কিছু দিয়ে টোকা মারছে। সুরেন্দ্র সেই দিকে গেলেন,
সেলের ছোট জানলা দিয়ে টর্চের আলো ফেললেন। 332 মেঝেতে শুয়ে আছে, নিঃসাড়। কিন্তু দরজায় শব্দ হচ্ছে। সুরেন্দ্র আরেকটু কাছে গেলেন, দরজার নিচের দিকে তাকালেন। দরজার নিচে একটা সরু ফাঁক আছে, মেঝে থেকে সামান্য। সেই ফাঁক দিয়ে একটা আঙুল বেরিয়ে এসছে, শুধু একটা আঙুল। সেই আঙুল মেঝেতে টোকা দিচ্ছে। সুরেন্দ্র পিছিয়ে গেলেন, তারপর আবার টর্চের আলো ফেললেন সেলের ভেতরে। 332 এখনও মেঝেতে শুয়ে, কিন্তু দরজার ফাঁকে আঙুল। দুটো জিনিস একসাথে সম্ভব নয়। সুরেন্দ্র দৌড়ে হরিপ্রসাদকে ডাকলেন। হরিপ্রসাদ এলেন। ততক্ষণে দরজার ফাঁকের আঙুল নেই, কিন্তু সুরেন্দ্র কাঁপছে। হরিপ্রসাদ দরজা খুললেন। 332 মেঝেতে গভীর ঘুমে, কিন্তু দরজার কাছের মেঝেতে আঙুলের দাগ। ধুলোর মধ্যে স্পষ্ট একটা আঙুল দিয়ে কিছু লেখা। হরিপ্রসাদ টর্চের আলো ফেললেন। লেখা আছে, সে একা নয়, বাংলায় নয়, মণিপুরী ভাষায়। কিন্তু 332 মণিপুরের অন্য একটি ভাষাগোষ্ঠীর মানুষ, যে এই লেখা লেখার কথা নয়। হরিপ্রসাদ সুরেন্দ্রকে বললেন, কাউকে বলবে না এখনই, সকালে জেলারকে জানাবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠতে গিয়ে সুরেন্দ্র পারল না। তাকে পাওয়া গেল তার কোয়ার্টারে, মেঝেতে বসা, দেওয়ালের দিকে মুখ করে, কপাল দেওয়ালে লাগানো, চোখ খোলা কিন্তু শূন্য দৃষ্টি। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন। শারীরিকভাবে ঠিক আছে, কিন্তু কোনো সাড়া নেই। 2 দিন পরে সুরেন্দ্র স্বাভাবিক হলো, কিন্তু সে বলল ওই 2 দিনের কোনো স্মৃতি তার নেই, সম্পূর্ণ ফাঁকা। কিন্তু একটাই কথা সে বলেছিল, চোখ খুলে প্রথম যে জিনিস মনে পড়েছে তা হলো অন্ধকার, আর অন্ধকারে অনেক মানুষের মুখ। সবাই তার দিকে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। এরপর হরিপ্রসাদ জেলারকে সব জানালেন। জেলারের নাম ছিল রাজেন্দ্র দাস, মণিপুরেই জন্ম, তবে উচ্চশিক্ষিত, যুক্তিবাদী মানুষ। তিনি শুনলেন, তারপর বললেন, এগুলো কাকতালীয় ঘটনা। 332 মানসিকভাবে বিক্ষিপ্ত হতে পারে, তার থেকে অন্যরাও প্রভাবিত হচ্ছে। মনোবিদ পাঠাবো। মনোবিদ এলেন, 332-এর সাথে কথা বললেন। রিপোর্টে লিখলেন, কয়েদিটি মানসিকভাবে স্বাভাবিক, বরং শান্ত, অতিরিক্ত চিন্তাশীল, নিজের মধ্যে থাকে, কিন্তু বিপজ্জনক নয়। কিন্তু মনোবিদ চলে যাওয়ার 3 দিন পরে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। সেই রাতে 2 নম্বর ব্লকে পাহারায় ছিলেন হরিপ্রসাদ এবং আরেকজন মাংলেন নামে একজন কারারক্ষী। রাত তখন 1টা। হঠাৎ 2 নম্বর ব্লকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, ধূপের মতো, কিন্তু পোড়া ধূপ নয়, ঠান্ডা ভেজা মাটির গন্ধের সাথে ধূপের মিশ্রণে একটা ভারী গন্ধ। হরিপ্রসাদ বললেন, মাংলেন, গন্ধটা কোথা থেকে আসছে? মাংলেন নাক তুলে বলল, জানি না হরিদা, 332-এর দিক মনে হচ্ছে। তারা এগিয়ে গেলেন। 332 নম্বরের সেলের সামনে এসে থামলেন। সেলের ছোট জানলা দিয়ে তাকালেন। ভেতরে আলো নেই। রাতের পাহারায় ব্লকের মেন লাইট জ্বলে, কিন্তু সেটা করিডোরে, সেলের ভেতরে পড়ে না। টর্চ জ্বালালেন হরিপ্রসাদ। 332 মেঝেতে পড়ে আছে, নিঃসাড়। কিন্তু তাকে দেখে হরিপ্রসাদের বুক ছলকে উঠল। সে পড়ে আছে, কিন্তু তার পিঠের নিচে মেঝে নেই, ফাঁকা। মাংলেন হরিপ্রসাদের পাশে দাঁড়িয়ে একই জিনিস দেখছিল। তার মুখ থেকে একটা শব্দ বেরোল, ঈশ্বর। হরিপ্রসাদ দরজা খুললেন, ভেতরে ঢুকলেন। সেই মুহূর্তে 332-এর শরীর মেঝেতে নামল। একটু শব্দ হলো। 332 চোখ খুলল, তাকালো হরিপ্রসাদের দিকে। হরিপ্রসাদ বললেন, কি হচ্ছে তোমার? কিছু না, ঘুমোচ্ছিলাম। হরিপ্রসাদ গলা শুকিয়ে বললেন, মেঝেতে ঘুমানোর কথা, কিন্তু তুমি ভাসছিলে। 332 একটু হাসল, সেই হাসি স্বাভাবিক। বলল, আপনি ক্লান্ত হরিদা, ঠিকমতো দেখতে পাননি। হরিপ্রসাদ আর কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে এলেন। মাংলেন বাইরে দাঁড়িয়ে আছে, মুখ ফ্যাকাশে। সেই রাতে আর ঘুম হয়নি কারো। পরদিন সকালে হরিপ্রসাদ সরাসরি জেলারের ঘরে গেলেন। বললেন, স্যার, এটা আমি একা দেখিনি, মাংলেনও দেখেছে। 332-কে আলাদা করতে হবে, এই ব্লকে কিছু একটা হচ্ছে। জেলার রাজেন্দ্র দাস এবার একটু নড়লেন। তিনি মাংলেনকে ডাকলেন, আলাদাভাবে জিজ্ঞেস করলেন। মাংলেন একই কথা বলল। জেলার চিন্তিত হলেন, কিন্তু যুক্তিবাদী মানুষ হিসেবে তিনি সিদ্ধান্ত নিলেন 332-কে অন্য ব্লকে সরানো হবে এবং 2 নম্বর ব্লকে কিছুদিনের জন্য কম কয়েদি রাখা হবে। 332-কে 3 নম্বর ব্লকে সরানো হলো। প্রথম রাতটা শান্ত গেল। দ্বিতীয় রাতে 3 নম্বর ব্লকের পাহারাদার রিপোর্ট করল,
মাঝরাতে ৩৩২-এর সেলের কাছ থেকে একটা অদ্ভুত আলো বেরোতে দেখা গেছে, নীলচে হালকা, কিন্তু সেলের ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই রাতে। তৃতীয় রাতে ৩ নম্বর ব্লকের আরেক কয়েদি, যার সেল ৩৩২-এর পাশে, রাতে উঠে সেলের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলো ঘণ্টার পর ঘণ্টা। সকালে উঠে সে কিছু মনে করতে পারল না। ঠিক সেই ধরনের ঘটনা যা ২ নম্বর ব্লকে হয়েছিল। জেলার এবার সত্যি উদ্বিগ্ন হলেন। তিনি উচ্চতর কর্তৃপক্ষকে জানালেন। তারা এলেন, দেখলেন, বললেন মনোবিদ পাঠাবো, মেডিকেল টিম পাঠাবো, কিন্তু কেউ কোনো কারণ খুঁজে পেল না। এইভাবে চলতে থাকলো নভেম্বর মাস পর্যন্ত। তারপর ঘটল সবচেয়ে বড় ঘটনাটা। নভেম্বরের মাঝামাঝি একদিন সকালবেলা ৩৩২-এর সেলের দরজা খুলতে গিয়ে দেখা গেল সে নেই, সেলে নেই। দরজায় তালা অক্ষত, জানালায় শিক অক্ষত, কিন্তু কয়েদি নেই। কারাগারে তোলপাড় শুরু হলো। পুরো কারাগার তল্লাশি হলো, বাইরে পুলিশ নামানো হলো। ৩৩২-কে পাওয়া গেল বিকেলের দিকে, কারাগারের পেছনের দিকে পুরনো একটা গুদাম ঘরে, যেটা ১০ বছর ধরে বন্ধ, যার দরজায় মরচে ধরা তালা। সেই গুদামের ভেতরে ৩৩২ বসে আছে, চোখ বন্ধ, একটা কোণে, শ্বাস চলছে। কিন্তু সেই গুদামের দরজার তালা অক্ষত, ভাঙেনি, জানালাগুলো বন্ধ। সে কিভাবে ঢুকল? ৩৩২-কে জাগানো হলো। সে চোখ খুলল। জিজ্ঞেস করা হলো সে কিভাবে সেলের বাইরে এলো। ৩৩২ বলল, আমি হাঁটছিলাম। কোন পথে? ৩৩২ বলল, যে পথে ডাকা হয়েছিল। কে ডেকেছিল? ৩৩২ চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, আমি জানি না, কিন্তু ডাক শুনেছিলাম, আর পথ ছিল। এই জবাব নিয়ে কেউ কিছু বলতে পারল না। মেডিকেল টিম পরীক্ষা করল, শারীরিক কোনো সমস্যা নেই। মনোবিদ কথা বললেন, মানসিক সমস্যার লক্ষণ নেই, কিন্তু ঘটনার ব্যাখ্যা দেওয়া গেল না। এই পর্যায়ে আমি হরিপ্রসাদের সাথে দেখা করার কথা আপনাদের বলছিলাম। তিনি এই সব ঘটনা আমাকে বললেন, কিন্তু শুধু এটুকুই নয়, আরও একটা কথা বললেন। ৩৩২ একবার তাকে একা পেয়ে বলেছিল, হরিদা, আপনি জানেন কি এই কারাগারের ২ নম্বর ব্লকে অনেক বছর আগে কি হয়েছিল? হরিপ্রসাদ বললেন, কি? ৩৩২ বলল, আমি এখানে আসার আগে জানতাম না, কিন্তু রাতে দেওয়াল বলে এখানে অনেক মানুষ এসেছে, সবাই যায়নি, কেউ কেউ থেকে গেছে। হরিপ্রসাদ পরে খোঁজ নিয়ে জানলেন সেই ২ নম্বর ব্লকে প্রায় ৩০ বছর আগে একটি ঘটনা ঘটেছিল। সেই সময় কারাগারে একজন কয়েদি অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কারাগারের পুরনো নথিতে লেখা ছিল, মৃত্যুর কারণ অজ্ঞাত। সেই কয়েদির নম্বর ছিল ৩৩২। হরিপ্রসাদ এই কথা আমাকে বললেন, আর তার হাত কাঁপছিল। একই নম্বর, ৩০ বছরের ব্যবধানে। কারাগার নথিতে পুরনো ৩৩২-এর মৃত্যু অজ্ঞাত কারণে। নতুন ৩৩২ আসার পর কারাগারে যা ঘটছে তার কোনো ব্যাখ্যা নেই। এই দুটো ৩৩২ কি শুধু কাকতালীয়? আমি জানি না, হরিপ্রসাদও জানেন না, কিন্তু এরপর যা হলো তা শুনলে আপনার হাতে রোম খাড়া হয়ে যাবে। ডিসেম্বরের শুরুতে ৩৩২ অসুস্থ হয়ে পড়ল, জ্বর, শরীর দুর্বল। কারাগারের ডাক্তার দেখলেন, ওষুধ দিলেন, কিন্তু জ্বর যাচ্ছিল না। একদিন ডাক্তার এলেন সন্ধ্যায়, ৩৩২-এর সেলে ঢুকলেন, পরীক্ষা করতে গিয়ে থামলেন। ৩৩২-এর গায়ের তাপমাত্রা নেবার চেষ্টা করলেন, থার্মোমিটার রাখলেন। কিছুক্ষণ পরে দেখলেন থার্মোমিটারে তাপমাত্রা উঠছে না, নামছেও না, স্থির। ডাক্তার ভাবলেন থার্মোমিটার নষ্ট, আরেকটা আনলেন, একই ফলাফল। তৃতীয় থার্মোমিটারেও। ডাক্তার একটু চিন্তিত হলেন, হাত দিয়ে ৩৩২-এর কপালে ছুলেন, ঠান্ডা। জ্বরে মানুষ গরম থাকে, কিন্তু ৩৩২-এর কপাল বরফের মতো ঠান্ডা। ডাক্তার বাইরে এসে হরিপ্রসাদকে বললেন, হরিপ্রসাদজি, ছেলেটার কপাল ঠান্ডা, কিন্তু শ্বাস চলছে, নাড়ি আছে, এটা মেডিকেলি অস্বাভাবিক। হরিপ্রসাদ বললেন, কি করবেন? ডাক্তার বললেন, হাসপাতালে নিতে হবে। সেই রাতেই ৩৩২-কে জেলা হাসপাতালে পাঠানো হলো। হাসপাতালে সব পরীক্ষা হলো, রিপোর্টে কিছু এলো না, কিন্তু কয়েদিটি শুয়ে আছে, কথা বলছে না, কিন্তু চোখ মাঝে মাঝে খুলছে। দ্বিতীয় দিনে রাতে হাসপাতালের নার্স রিপোর্ট করলেন, রাত ৩টের দিকে ৩৩২-এর ঘরে একটা অদ্ভুত ঘটনা হয়েছে। রোগীটি হঠাৎ উঠে বসেছিল, তারপর বাংলা বা মণিপুরীর নয়,
একটা অচেনা ভাষায় কথা বলতে শুরু করেছিল দীর্ঘ সময়, তারপর আবার শুয়ে পড়েছে। নার্স জিজ্ঞেস করেছিলেন কথাগুলো কে বলছিল। রোগী বলেছিল, সে যাকে নিতে এসেছে। কাকে নিতে? রোগী বলেছিল, আমাকে। এরপর ৩৩২ দুদিন হাসপাতালে কাটালো, তারপর সুস্থ হয়ে কারাগারে ফিরল। কিন্তু এরপর থেকে সে বদলে গেল। আগে যেটুকু কথা বলতো এরপর একেবারে বলতো না, শুধু বসে থাকত, কারো দিকে তাকাতো না। কিন্তু যখন তাকাতো সেই দৃষ্টিতে একটা গভীরতা এসে গিয়েছিল যা আগে ছিল না। হরিপ্রসাদ একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ভালো আছো? ৩৩২ বলেছিল, না। কি হয়েছে? হাসপাতালে যে এসেছিল সে চলে যায়নি, সে এখনো আছে। কোথায়? ৩৩২ হাত তুলে নিজের বুকের দিকে ইশারা করেছিল। হরিপ্রসাদ আমাকে বললেন সেই মুহূর্তে তার গায়ে কাঁটা দিয়েছিল। এরপর জানুয়ারি মাসের মাঝামাঝি ৩৩২-এর মামলার শুনানিতে জামিন মঞ্জুর হলো। সে কারাগার থেকে বেরোলো। কারাগার থেকে বেরোনোর আগে হরিপ্রসাদের সাথে দেখা হয়েছিল তার। ৩৩২ বলেছিল, হরিদা, আপনি ভালো মানুষ, সাবধানে থাকবেন। হরিপ্রসাদ বলেছিলেন, তুমিও। ৩৩২ বলেছিল, আমার সাবধানে থাকার প্রয়োজন নেই। হরিপ্রসাদ থমকে গিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, কে তোমার সাথে আছে? ৩৩২ হেসেছিল, বলেছিল, আগের ৩৩২। তারপর হেঁটে বের হয়ে গিয়েছিল কারাগারের ফটক দিয়ে। হরিপ্রসাদ সেই ঘটনার পরে একটা খোঁজ নিয়েছিলেন। পুরনো নথি থেকে জানলেন ৩০ বছর আগে যে ৩৩২ নম্বর কয়েদি মারা গিয়েছিল সেই কারাগারে, তার বাড়িও ছিল সেই একই গ্রামে যেখান থেকে নতুন ৩৩২ এসেছিল। একই গ্রাম, একই নম্বর, একই কারাগার। আর নতুন ৩৩২ কি পুরনো ৩৩২-এর পরিবারের কেউ? সেটা জানা সম্ভব হয়নি, কারণ ততদিনে নতুন ৩৩২ চলে গেছে, আর পুরনো নথিতে পুরনো ৩৩২-এর পরিবারের কোনো তথ্য নেই। দেবাশিস শেষ করলেন এইভাবে, ভাই, এই ঘটনাটা আমি রিপোর্ট করতে পারিনি। করলে হরিপ্রসাদের চাকরি যেত, কারাগার কর্তৃপক্ষ চাপে পড়ত। কিন্তু ঘটনাগুলো সত্যি। হরিপ্রসাদ মিথ্যা বলার মানুষ নন। মাংলেন, সুরেন্দ্র, এরা সবাই দেখেছে। কারাগারের ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তাহলে প্রশ্ন হল, ৩৩২ নম্বর কি শুধু একটা সংখ্যা, নাকি এই সংখ্যার সাথে ওই কারাগারের পুরনো অতীতের কোনো যোগ আছে? আর যদি থাকে, তাহলে যে মানুষ ৩০ বছর আগে সেই কারাগারে মারা গিয়েছিল সে কি সত্যিই চলে যায়নি? নাকি সে সেই দেওয়ালে, সেই মেঝেতে, সেই সেলের বাতাসে মিশেছিল আর নতুন ৩৩২ আসার পরে তাকে চিনতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। শুধু ওই কারাগারের ২ নম্বর ব্লকের দেওয়ালগুলো হয়তো জানে, কিন্তু তারা কথা বলে না, শুধু রাত হলে নিঃশ্বাস নেয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত ৯টা মানেই অশরীরের ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব উত্তর পূর্ব ভারতের আরেকটি রাজ্যে, মেঘালয়ের এক প্রান্তিক জেলার একটি বিলের পাশে, যেখানে রাত হলে শোনা যায় একটি শিশুর কান্না। আর সেই কান্না যে শোনে, সে কোথায় যায়, কি দেখে, কি ভোলে, তা শুনলে আপনি আর একা রাস্তায় বের হতে সাহস করবেন না। দ্বিতীয় ঘটনা, মেঘালয়ের সেই অভিশপ্ত বিলের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শান্তনু বিশ্বাস। শান্তনু মেঘালয়ের শিলং শহরের বাসিন্দা। বয়স তার ৩৫। পেশায় তিনি একটি এনজিওতে কাজ করেন। মেঘালয়ের প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্য সচেতনতার কাজ করেন। সেই সুবাদে রাজ্যের অনেক দুর্গম এলাকায় যেতে হয় তাকে। তিনি মেঘালয়ের স্থানীয় খাসি ও গারো সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানেন। তাদের লোককথা আর বিশ্বাসের সাথে পরিচিত। এই ঘটনাটি ২০২৪ সালে তার সাথে এবং তার পরিচিত কয়েকজনের সাথে ঘটে গেছে। এবং এটি শুধু একটি ঘটনা নয়, একই বিলকে ঘিরে পরপর কয়েকটি ঘটনার একটি শৃঙ্খল। অসংখ্য ধন্যবাদ শান্তনুকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি শান্তনুর ভাষায় বলছি।
ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। মেঘালয়ের পূর্ব গারো হিলস জেলার একটি প্রত্যন্ত এলাকায় একটি বিল আছে। স্থানীয়রা তাকে গারো ভাষায় একটা নামে ডাকে, যার বাংলা মানে করলে দাঁড়ায় কাঁদনার জল। বিলটার আকার মাঝারি, লম্বায় হয়তো 200 গজ, চওড়ায় 100 গজের কাছাকাছি। চারদিকে ঘন জঙ্গল, একদিকে একটা ছোট্ট গ্রাম, মাত্র 15 থেকে 20টা পরিবারের। গ্রামের মানুষজন বিলের জল ব্যবহার করেন, কিন্তু সূর্য ডোবার পরে বিলের কাছে যান না, কারণ তারা জানেন। আমি এই বিলের কথা প্রথম শুনি 2023 সালের শেষ দিকে। আমার এনজিওর একটা ক্যাম্প হয়েছিল ওই অঞ্চলে, আর সেখানে গিয়ে স্থানীয় একজন বয়স্ক মহিলার কাছে শুনেছিলাম যে ওই বিলে রাতে শিশুর কান্না শোনা যায়। আমি তখন হেসেছিলাম মনে মনে, ভেবেছিলাম লোক বিশ্বাস। কিন্তু 2024 সালের মার্চ মাসে যখন আমার সাথে এবং আমার 2 সহকর্মীর সাথে যা ঘটল, তখন আর হাসির কিছু রইল না। আমি তখন একটা স্বাস্থ্য সচেতনতার ক্যাম্পের জন্য ওই অঞ্চলে গিয়েছিলাম। সাথে ছিল আমার 2 সহকর্মী, প্রিয়াঙ্কা হালদার, বয়স 27, শিলং শহরের মেয়ে, আর রহমত আলী, বয়স 30, গুয়াহাটি থেকে আসা। 3 জনের একটা টিম। আমরা সেই ছোট গ্রামে পৌঁছলাম বিকেলের দিকে। গ্রামের সরপঞ্চের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হলো। বয়স্ক মানুষ, নাম রংপিল মারাক, গারো সম্প্রদায়ের মানুষ। সহজ সরল, কিন্তু কথা বলতে বসলে মাঝে মাঝে একটা গম্ভীরতা আসে। সন্ধ্যায় খাবার সময় কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, রংপিলদা, ওই বিলটা স্থানীয় মানুষ রাতে যায় না কেন? রংপিল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ওই বিলের একটা ইতিহাস আছে। তিনি বলতে শুরু করলেন, বহু বছর আগের কথা, কতদিন আগে তিনি নিশ্চিত নন, কিন্তু তার দাদার দাবার সময়ের কথা। ওই বিলের কাছে একটা পরিবার থাকত, গারো পরিবার। সেই পরিবারে একটি শিশু ছিল, মাত্র 3 বছর বয়স। একদিন সন্ধ্যায় শিশুটি খেলতে খেলতে বিলের দিকে চলে গিয়েছিল। পরিবারের লোকজন টের পায়নি। শিশুটিকে পরে পাওয়া গিয়েছিল বিলের মধ্যে। সে মারা গিয়েছিল। কিন্তু এরপর থেকে বিলের পাশ দিয়ে যারা রাতে গেছে, তারা শুনেছে একটি শিশুর কান্নার শব্দ। বিলের জলের ভেতর থেকে আসে, রাতের অন্ধকারে। শব্দটা নাকি এতটাই বাস্তব, এতটাই স্পষ্ট যে যে কেউ প্রথমে ভাবে সত্যিকারের কোনো শিশু পড়ে গেছে। রংপিল বললেন, যারা বিশ্বাস না করে ওই ডাকে সাড়া দিয়ে বিলের দিকে এগিয়েছে, তাদের সবার ক্ষেত্রেই কিছু না কিছু হয়েছে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। রংপিল বললেন, তিনি কয়েকটি ঘটনার কথা বললেন। একটু পরে আমাদের কাছে সেই ঘটনাগুলো বিস্তারিতভাবে বলছি। কিন্তু সেই রাতে রংপিলের কথা শেষ হওয়ার পরে প্রিয়াঙ্কা বলল, কাল সকালে বিলটা দেখতে যাব। রংপিল বললেন, সকালে সমস্যা নেই, দিনের বেলা অনেকে যায়, শুধু সন্ধ্যার পরে নয়। পরের দিন সকালে আমরা 3 জন বিলের কাছে গেলাম। বিলটা যখন প্রথম দেখলাম, একটু অবাক হলাম। এত সুন্দর একটা বিল, জল সবুজাভ, স্থির, চারদিকে ঘন গাছপালা। সকালের রোদে বিলের জলে আলোর ঝিলিক, দেখতে শান্ত মনোরম। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো। বিলের ধারে একটা পুরনো গাছ আছে, বড় গাছ, অনেক বছরের পুরনো। সেই গাছের গায়ে অনেকগুলো কাপড়ের টুকরো বাঁধা, লাল, হলুদ, সাদা, বিভিন্ন রঙের ছেঁড়া কাপড়। স্থানীয়রা নাকি এখানে প্রার্থনা করে, বিলের কাছের সেই শিশুর আত্মাকে শান্ত রাখতে। আমি রহমতকে বললাম, ছবি তোলো। রহমত মোবাইল বের করলো, ছবি তুলল। আমরা কিছুক্ষণ সেখানে থেকে ফিরে এলাম। বিকেলে ক্যাম্পের কাজ শেষ হলো, সন্ধ্যায় গ্রামে ফিরলাম, রাতের খাওয়া খেলাম। রাত তখন 10:30। আমরা শুতে যাচ্ছি। প্রিয়াঙ্কা হঠাৎ বলল, তোমরা কি শুনছো? আমরা থামলাম, কান পাতলাম। বাইরে থেকে একটা শব্দ আসছে, দূর থেকে, খুব মিহি কিন্তু স্পষ্ট, শিশুর কান্নার শব্দ। আমার বুকের ভেতর একটা চাপ পড়ল। রহমত বলল, কোথায় থেকে আসছে? বিলের দিক থেকে। প্রিয়াঙ্কা উঠে দাঁড়ালো, বলল, বাইরে যাই একটু। আমি বললাম, না, রংপিলদা বলেছে সন্ধ্যের পরে যাবে না। প্রিয়াঙ্কা বলল, শুনছো কিভাবে কাঁদছে? যদি সত্যি কোনো শিশু থাকে? রহমত বলল, বোকার মতো কথা বলিস না। প্রিয়াঙ্কা দরজার দিকে এগোলো। আমি তাড়াতাড়ি উঠে তাকে ধরলাম, প্রিয়া, বেরোবে না। কেন, ভয় পাচ্ছিস? না, কিন্তু আমরা 3 জন একসাথে বেরোবো। নাকি বেরোবো না? রহমত বলল, বের না হলেই ভালো। প্রিয়াঙ্কা একটু চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে, তোরা ভয় পেলে থাক, আমি দরজা খুলে দেখব। দরজা খুলল। বাইরে অন্ধকার, গ্রামের কয়েকটা টিমটিম করা আলো, দূরে জঙ্গল। কান্নার শব্দটা একটু থামল, তারপর আবার শুরু হলো।
এবার একটু বেশি কাছ থেকে মনে হলো। প্রিয়াঙ্কা বাইরে পা দিল। প্রিয়া! সে থামল, ঘুরল, তাকালো আমার দিকে। তখন আমি তার মুখ দেখলাম। সেই মুখে একটা অদ্ভুত ভাব, যেন সে পুরোপুরি নিজের মধ্যে নেই, চোখে একটা শূন্যতা। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলাম। প্রিয়া, ভেতরে আয়। সে একটু যেন টানলাম, যেন সে ভেতরে আসতে চাইছে না। তারপর একটু ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে এলাম, দরজা বন্ধ করলাম। প্রিয়াঙ্কা কয়েক মুহূর্ত বিভ্রান্ত ছিল, তারপর স্বাভাবিক হলো। বলল, কি হলো? আমি বললাম, তুই দরজা দিয়ে বেরোতে যাচ্ছিলি। প্রিয়াঙ্কা বলল, আমি? কেন? কান্নার শব্দ শুনে। প্রিয়াঙ্কা একটু থমকালো, তারপর বলল, কান্নার শব্দ? এখন তো কোনো শব্দ শুনছি না। আমরা কান পাতলাম। সত্যি, কান্না থেমে গেছে। রহমত বলল, শান্তনুদা, প্রিয়া কি ঘোরের মধ্যে ছিল? আমি বললাম, জানি না, কিন্তু যে মুখ দেখলাম তার, মনে হলো সে নিজের মধ্যে ছিল না। সেই রাতে আমরা তিনজন একই ঘরে রইলাম। ঘুম হলো না ঠিকমতো। পরের দিন সকালে রংপিলকে রাতের ঘটনা বললাম। রংপিল চিন্তিত মুখে বললেন, ভালো হয়েছে আটকেছ। ওই কান্না শুনে যারা বিলের দিকে গেছে তাদের সাথে কি হয়েছে শুনবে? বললেন। প্রথম ঘটনাটা ঘটেছিল প্রায় 10 বছর আগে। গ্রামের একজন মধ্যবয়সী মহিলা, নাম মিসিং মারাক। রাতে তার বাড়ির কাজ দিয়ে বিলের দিক থেকে কান্নার শব্দ এসেছিল। তিনি ভেবেছিলেন কোনো শিশু পুড়ে গেছে। বাড়ি থেকে বেরোলেন। পরের দিন সকালে তাকে পাওয়া গেল বিলের ধারে, বসে আছেন, কিন্তু কথা বলছেন না, কাউকে চিনছেন না, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করলেন, শারীরিক কিছু নেই, কিন্তু তিনি কথা বলছেন না, চিনছেন না। 3 দিন পরে ফিরলেন, কিন্তু ওই রাতের পরে ওই বিলের ধারে কি হয়েছিল সে কথা তিনি বলতে পারলেন না, মনে নেই। শুধু একটা কথা বলেছিলেন, একটা শিশু ছিল, ডাকছিল। শিশুটা কোথায় গেল? জলে। তুমি কি জলে গিয়েছিলে? জানি না। দ্বিতীয় ঘটনাটা ছিল আরও ভয়াবহ। 5 বছর আগে পাশের গ্রাম থেকে দুজন যুবক এই গ্রামে এসেছিল কোনো কাজে। রাতে ফেরার পথে তারা ওই বিলের পাশ দিয়ে গেছে মোটরসাইকেলে। পরের দিন একজনকে পাওয়া গেল, কিন্তু অন্যজনকে পাওয়া গেল না। সারাদিন খোঁজা হলো, পুলিশ এলো, বিল তল্লাশি হলো। বিলের মাঝখানে তাকে পাওয়া গেল, মারা গেছে, জলে ডুবে। কিন্তু সেই যুবক সাঁতার জানত। তার সঙ্গী বলেছিল, মোটরসাইকেল চলছিল, হঠাৎ সে মোটরসাইকেল থামিয়ে নেমে গেল, বলল, শুনলি, শিশু কাঁদছে, আর বিলের দিকে দৌড়ালো। সঙ্গী তাকে থামাতে পারেনি, দৌড়ে গিয়েছিল পেছনে, কিন্তু অন্ধকারে হারিয়ে গিয়েছিল। সেই সঙ্গী বলেছিল, আমি পেছন থেকে তাকে ডাকছিলাম, সে এগিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে জলে নামল, আমি তাকে টেনে ধরতে গেলাম, কিন্তু তার হাত আমার হাত থেকে ছুটে গেল। মনে হলো কেউ তাকে টেনে নিচ্ছে জলের ভেতর থেকে। পুলিশ রিপোর্টে লেখা হয়েছিল দুর্ঘটনাক্রমে মৃত্যু, কিন্তু গ্রামের মানুষ জানে সেটা দুর্ঘটনা নয়। তৃতীয় ঘটনাটা রংপিল নিজে দেখেছেন। 2 বছর আগে শীতের রাতে একটা বাইরের গ্রাম থেকে একটা পরিবার এই গ্রামে এসেছিল আত্মীয়ের বাড়িতে। সেই পরিবারে একটা মেয়ে ছিল, বছর 12 বয়স। রাত 12টার পরে রংপিল বাইরে বেরিয়েছিলেন কোনো কাজে। বের হয়ে দেখলেন সেই মেয়েটা গ্রামের পথ দিয়ে হাঁটছে একা, রাত 12টায়। রংপিল ডাকলেন, ওমা, কোথায় যাচ্ছ? মেয়েটা ঘুরল না, থামল না। রংপিল দৌড়ে গেলেন, মেয়েটার হাত ধরলেন। মেয়েটার চোখ খোলা, কিন্তু ঘুমের মধ্যে হাঁটছে, সম্পূর্ণ ঘোরের মধ্যে। রংপিল তাকে ধরলেন। সে প্রথমে একটু টানল বিলের দিকে, তারপর রংপিল শক্ত করে ধরতে সে আস্তে আস্তে জেগে উঠল। মেয়েটা চোখ খুলে প্রথমে ভয় পেল, তারপর কাঁদতে শুরু করল। জিজ্ঞেস করলে বলল, আমি শুনছিলাম একটা শিশু কাঁদছে বিলের পাশে, সে আমাকে ডাকছিল। রংপিল তাকে বাড়িতে নিয়ে গেলেন। পরের দিন সকালে সেই পরিবারকে সব কথা বলা হলো, তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। রংপিল আমাকে বললেন, বিলের কান্না মানুষকে টানে। যে শিশু মারা গেছে সে কি এখনো আছে ওই জলে, নাকি অন্য কিছু আছে যে শিশুর ভাবে মানুষকে ডাকে? আমরা জানি না, কিন্তু জানি যে সাড়া দেয় সে বিপদে পড়ে। এই কথাগুলো শোনার পরে আমার মাথায় একটা চিন্তা এলো। গতকাল বিলের ধারে আমরা গিয়েছিলাম, ছবি তুলেছিলাম। রহমত সেই ছবি এখনো মোবাইলে রেখেছিল। আমি বললাম, রহমত, গতকাল বিলের ধারে যে ছবি তুলেছিলি একটু দেখাতো। রহমত মোবাইল বের করল, ছবি খুলল। সেই পুরনো গাছের ছবি, কাপড়ের টুকরো বাঁধা। আমরা সবাই ছবিটা দেখলাম। বিলের জলে ছবি উঠেছে কারণ বিলটা ছিল পেছনে, কিন্তু বিলের জলে একটা প্রতিফলন দেখা যাচ্ছে, গাছের প্রতিফলন। আর গাছের প্রতিফলনের পাশে একটা ছোট্ট অবয়ব, একটা শিশুর মতো অবয়ব জলের মধ্যে। কিন্তু বিলের ধারে যখন ছবি তোলা হয়েছিল তখন সেখানে কোনো শিশু ছিল না। রাহুত বলল, শান্তনুদা, এটা কি ছায়া? আমি বললাম, কিসের ছায়া? ওইদিকে কেউ ছিল না। প্রিয়াঙ্কা ছবিটা দীর্ঘক্ষণ দেখল,
তারপর বলল, ওটা শিশু না, ওটা একটা অবয়ব যেটা শিশুর মতো দেখতে। তিনজনেই অনেকক্ষণ ছবিটা দেখলাম, কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। রহমত বলল, ছবিটা ডিলিট করি। আমি বললাম, রাখো, প্রমাণ হিসেবে। কিন্তু পরের রাতে একটা ঘটনা ঘটল যা আমাদের তিনজনকে চিরতরে বদলে দিল। সেই রাতে আমরা সবাই শুয়েছিলাম, রাত তখন 2টো হবে। আমার ঘুম ভাঙল হঠাৎ। কারণটা বুঝলাম না প্রথমে, তারপর বুঝলাম। ঘরে একটা গন্ধ, ভেজা মাটির গন্ধ, জলের গন্ধ, আর তার মধ্যে কিছু একটা ফুলের মতো, কিন্তু পচা ফুলের মতো। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম। রহমত পাশে ঘুমোচ্ছে। প্রিয়াঙ্কার বিছানার দিকে তাকালাম। প্রিয়াঙ্কার বিছানা খালি। আমার বুক ঠান্ডা হয়ে গেল। রহমতকে ডাকলাম, রহমত, রহমত। সে উঠল। কি হলো? প্রিয়া নেই। রহমত তড়াক করে উঠল। আমরা দুজন দরজা খুললাম, বাইরে বেরোলাম। বাইরে অন্ধকার, কিন্তু মোবাইলের টর্চ জ্বাললাম। গ্রামের পথে তাকালাম। একটু দূরে বিলের দিকে একটা সাদা পোশাকের অবয়ব হাঁটছে, প্রিয়াঙ্কা। আমরা দৌড়ালাম, প্রিয়া থামো! সে থামল না, হেঁটেই চলল, ধীরে ধীরে কিন্তু স্থির পদক্ষেপে। আমরা দৌড়ে কাছে গেলাম, তার কাঁধ ধরলাম। সে ঘুরল, চোখ বন্ধ, ঘুমের মধ্যে হাঁটছে। রহমত তাকে ধরল। আমি তার সামনে দাঁড়িয়ে তার মুখে হাত দিলাম, ডাকলাম, প্রিয়া, প্রিয়া! সে থামল, একটু কাঁপল, তারপর চোখ খুলল। প্রথমে ভেবাচাক্কা মুখ, তারপর ধীরে ধীরে বুঝল কোথায় আছে। আমি এখানে কেন? তুই হাঁটছিলি, কোথায় যাচ্ছিলাম? আমি সামনের দিকে ইশারা করলাম, বিলের দিকে। প্রিয়াঙ্কা সেদিকে তাকালো, তারপর কাঁপতে কাঁপতে বলল, আমি শুনছিলাম। কি শুনছিলি? একটা শিশু ডাকছিল। রহমত বলল, শান্তনুদা, এটা আর মজার কিছু নয়। আমি বললাম, জানি। আমরা প্রিয়াঙ্কাকে নিয়ে ঘরে ফিরলাম। সারা রাত কেউ ঘুমালাম না। পরদিন সকালে রংপিলকে সব বললাম। রংপিল গম্ভীর হলেন, বললেন, এই মেয়েটাকে 2 বার ডেকেছে, এটা ভালো নয়। মানে? যাকে একবার ডাকে সেটা কৌতূহল, যাকে 2 বার ডাকে সে টার্গেট। আমি ঢোক গিললাম। রংপিল বললেন, আপনাদের এখানে আর থাকা ঠিক হবে না, আজকেই যান। আমরা সেদিনই বেরিয়ে পড়লাম। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। শিলং ফেরার পথে যখন গাড়িতে ছিলাম, প্রিয়াঙ্কা হঠাৎ বলল, শান্তনুদা, তুমি কি শুনছ? কি? সে বলল, কান্নার শব্দ। রহমত আর আমি কান পাতলাম। গাড়ির শব্দ, বাইরের রাস্তার শব্দ, কোনো কান্না নেই। প্রিয়াঙ্কা বলল, আমি স্পষ্ট শুনছি। আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম, থামল। সব শব্দ থামল। প্রিয়াঙ্কা এখনো বলছে, শুনছি। আমি তার হাত ধরলাম। প্রিয়া, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো। সে বন্ধ করল। কিছুক্ষণ পরে খুলল, বলল, গেছে। শিলং ফিরলাম। ফেরার পরের 1 সপ্তাহ প্রিয়াঙ্কার অবস্থা ভালো ছিল না। ঘুমের মধ্যে উঠে বসত, কখনো কখনো বলতো শুনছে। খাওয়া কমে গিয়েছিল। একজন পরিচিত বুজুর্গ মানুষের কাছে নিয়ে গেলাম। তিনি শুনলেন, বললেন, মেয়েটার সাথে কিছু একটা এসেছে ওই বিলের কাছ থেকে। তিনি কিছু আমল দিলেন, বললেন, নিয়মিত পড়তে হবে, নিয়মিত। 3 সপ্তাহে প্রিয়াঙ্কা স্বাভাবিক হলো। কিন্তু সেই ছবিটা, রহমতের মোবাইলে তোলা ছবি, সেটা আজও আছে। বিলের জলে প্রতিফলিত সেই ছোট অবয়ব। রহমত বলেছিল, ডিলিট করব? আমি বলেছিলাম, রাখো। কিন্তু পরে দেখলাম ছবিটা নিজে থেকেই ডিলিট হয়ে গেছে। কোনো কারণ নেই, কেউ ডিলিট করেনি। ছবি নেই, শুধু স্মৃতি আছে। আর প্রিয়াঙ্কার সেই রাতের হাঁটা বিলের দিকে, সেই দৃশ্য আমার চোখে আজও স্পষ্ট। শান্তনু শেষ করলেন এইভাবে, ভাই, ওই বিল আজও আছে, মেঘালয়ের সেই প্রত্যন্ত জেলায়, জঙ্গলের মাঝখানে, স্থির জলের সাথে। রাত হলে সেই জলের পাশ থেকে একটা শিশুর কান্না শোনা যায়। সেই শিশু কি সেই একই মৃত শিশু যে বহু বছর আগে ওই জলে ডুবে গিয়েছিল? নাকি এটা অন্য কিছু যে শিশুর রূপ নিয়ে মানুষকে টেনে নেয়? কেউ জানে না। কিন্তু গ্রামের মানুষ জানে, সন্ধ্যার পরে ওই বিলের পাশে যেতে নেই। আর যদি শোনো কোনো শিশু কাঁদছে বিলের দিক থেকে, যাবে না, সাড়া দেবে না। কারণ সেই কান্না হাল্পের জন্য নয়, সেই কান্নার ডাকের জন্য। আর সেই ডাকে যে সাড়া দেয়, সে কোথায় যায় সেটা শুধু বিলের জানালার জল জানে। শ্রোতা বন্ধুরা,
আজকের এপিসোড 146-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। মণিপুরের সেই কারাগারে 332 নম্বর কয়েদিকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছিল, ভাসমান শরীর, আঙুলের লেখা, বন্ধ সেলের বাইরে কয়েদি, সেসবের ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আর মেঘালয়ের সেই বিলের শিশুর কান্না যে প্রিয়াঙ্কাকে 2 বার টেনেছিল, সেই কান্না এখনও প্রতি রাতে ঘাসে ওই জলের পাশে। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কিছু জায়গায়, কিছু নম্বরে, কিছু শব্দে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের বোধের বাইরে। কারাগারের পুরনো দেওয়াল যদি সত্যি নিঃশ্বাস নেয়, বিলের জল যদি সত্যি ডাকে, তাহলে আমাদের সতর্ক থাকাই শ্রেয়। কারণ কিছু ডাকে সাড়া দেওয়া উচিত নয়, কিছু দরজা খোলা উচিত নয়, কিছু নম্বরের পিছনে যে ইতিহাস আছে তা খুঁজতে যাওয়া উচিত নয়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, যে আসরে একবার বসলে শেষ না করে উঠতে ইচ্ছে করে না, কারণ ভয়টা শেষ হওয়ার আগেই আবার নতুন ভয় শুরু হয়। অন্ধকার যতক্ষণ আছে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে বিলের পাশ দিয়ে একা হাঁটবেন না, কান্নার শব্দ শুনলে সাড়া দেবেন না, আর কারাগারের পুরনো দেওয়ালে যদি কখনো নিঃশ্বাসের শব্দ শোনেন, দৌড়ে বের হয়ে যান, পেছনে তাকাবেন না। আল্লাহ হাফেজ।